আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল। আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এদিকে এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বার্তা দিল। দেশে মুহূর্তেই উত্তাল পরিবেশ তৈরি হয়। ডক্টর ইউনূস লন্ডন থাকায় দেশের প্রতিটা জনগণ আতঙ্কে। কি হবে দেশে? কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে ডক্টর ইউনূস যখন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, সেখানে আরেক দেশের রাজার সাথে তিনি বৈঠক করবেন, আরেক দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আর যিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে যাকে ইতিমধ্যেই দাবি করা হয় জনাব তারেক রহমান, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন না, বিষয়টা কেমন জানি, বা বিএনপির জন্য বিষয়টা ইজ্জতের বিষয় ছিল। কি ঘটছে জনাব চৌধুরী? আপনার রাজনৈতিক দলটির কার্যক্রম তো বাংলাদেশে নিষিদ্ধ, তো আপনারা লন্ডনে প্রফেসর ডক্টর ইউনূসের এই আগমনকে কেন্দ্র করে আপনাদের তো উচ্ছিষ্ট হওয়ার কথা, আপনার তাকে স্বাগত জানানোর কথা। আপনারা দেখছি নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন, নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। লন্ডনকে এত উত্তপ্ত করে ফেললেন, ঘটনাটা কি? কতগুলা জুকারের নিয়ন্ত্রণে বাংলাদেশের শাসন ব্যবস্থা, কতগুলা জুকার মিলে পরিচালনা করছে পুরো বাংলাদেশ। মানে বাংলাদেশটা একটা জুকারের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। একটা স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রধানমন্ত্রী যেই হোক এই দেশের, দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। পুরুষ হোক না মহিলা হোক, এটা আমি এত চিন্তা করি না। আমি চিন্তা করি যে দেশকে কি এগিয়ে নিবে নাকি, দেশ ভালোবাসে নাকি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা তার দেশে ফেরা নিয়ে নতুন একটি বার্তা দিচ্ছে, এবং তার বার্তা দেখে দেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছে এবং অবাক হয়েছে যে কি হবে দেশে। দর্শক শ্রোতা, আপনারা এইটা জানেন যে গতকাল রাতে ডক্টর ইউনূস লন্ডন সফরে গিয়েছেন, এবং সেইখানে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের সাথে তার একটা বৈঠকের কথা, এবং তারেক জিয়ার সাথেও বৈঠকের কথা। তাদের বৈঠকের মধ্যে অনেক তথ্য আসে এবং অনেক চাঞ্চল্যকর ঘটনা সেইখানে ছড়িয়ে যায়। অনেকে কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ কর্মী যারা রয়েছে লন্ডনের মধ্যে, তার বিরুদ্ধে আন্দোলন করতেছে, মিছিল করতেছে। সেইটা তো আপনারা দেখেছেন। দেশের সকল আপডেট নিউজ সহ লন্ডনে কি হচ্ছে এবং শেখ হাসিনা কি করবেন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি কন্টিনিউ করবেন, সবকিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি আরো 2 থেকে 3 দিন আগে এই ভিডিওটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়েছিলাম যে ডক্টর ইউনূস যখন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন, সেখানে আরেক দেশের রাজার সাথে তিনি বৈঠক করবেন, আরেক দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আর যিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে যাকে ইতিমধ্যেই দাবি করা হয় জনাব তারেক রহমান, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন না, বিষয়টা কেমন জানি, বা বিএনপির জন্য বিষয়টা ইজ্জতের বিষয় ছিল। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, কারণ তার সরকার তো একটা রাজনৈতিক সরকার না যে তিনি ভবিষ্যতে আবার প্রেসিডেন্ট হবেন বা প্রধানমন্ত্রী হবেন। আর গুনা কয়েক মাস পরেই নির্বাচন হলে তিনি সাধারণ একজন ইউনূসেই পরিণত হবেন। প্লাস তিনি যে সুযোগ সুবিধা নিয়েছেন, অথবা তার এই সরকার চলাকালীন অনেক কিছুই হয়তো এই বিএনপির হাত দিয়ে আবার সামনে আসবে, ভবিষ্যৎকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে বিএনপির জন্য সুসংবাদ হচ্ছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য পজিটিভ আমি মনে করি যে এই সিদ্ধান্তটায় তিনি উপনীত হয়েছেন। গতকালকে রাতে বিএনপির স্থায়ী কমিটির একটা ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকে আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী 13 জন লন্ডনের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাচ্ছেন জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এখানে আসলে কি আলোচনা হবে, কেন এই সাক্ষাৎ, শুধু কি সৌজন্যমূলক? বিএনপির নেতারা বলছেন বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, আমরা বুঝতেই পারছি, নির্বাচন। দলের পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রস্তাবনা ইতিমধ্যেই তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আমরা যতদূর গণমাধ্যমের কল্যাণে বিভিন্ন ইয়ার মাধ্যমে যতটুকু বুঝতে পারছি যে জনাব তারেক রহমান আগামী ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন চাইবেন বলে কিন্তু মার্কেটে গতকালকে থেকে আওয়াজ আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর তিনি ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচনটা দেওয়া হয় সেটা নিয়ে চাইবেন, এবং কি এপ্রিল মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ঘোষিত টাইম ফ্রেম, এটাকে নিয়ে বিএনপির অফিসিয়াল বক্তব্য এনসিপি এবং জামাতকে খুশি করতে বা তাদের সুবিধার্থে এপ্রিলে নির্বাচন নেওয়া হয়েছে। রমজান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার উপরে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, সকল কিছু মিলিয়ে ওই সময় এই নির্বাচন করা বা ক্যান্ডিডেট যারা আছেন, প্রচারণা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনেক কিছু হয়ে যাবে। সো বেটার হচ্ছে ডিসেম্বরের আগেই নির্বাচন। তবে কেউ কেউ বলছেন বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে ডিসেম্বরের জায়গায় এটা হয়তো ফেব্রুয়ারিতে জনাব তারেক রহমান নির্বাচনের প্রস্তাব দিবেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয় কিনা। তবে ওনার 10 মাসের অবস্থানে বিভিন্ন বক্তব্যে একটা জিনিস তো স্পষ্ট যে তিনি বিএনপিকে খুব বেশি গুরুত্ব দেন না।
কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার সাথে তিনি অফিসিয়ালি ওনাকে ভিজিট করা, বিশেষ করে লন্ডন থেকে আসার পরে তিনি পারতেন বেগম খালেদা জিয়াকে একবার ভিজিট করা, তার সাথে সাক্ষাৎ করা, মাঝখানে যেহেতু তার বাড়িতে নামজারির কাগজপত্র দিছে, সো এরকম অনেক কিছু করতে পারতেন যেগুলোর মাধ্যমে হয়তো বিএনপির সাথে অনেকটা উষ্ণ সম্পর্ক হতো। তবে বিএনপি মনে করছে এনসিপি কর্তৃক তিনি বেষ্টিত, অথবা এনসিপি তার নিজেরই দল যেটাকে তিনি পেছন থেকে লিড করছেন, অথবা আগামী দিনে তিনি এই ক্ষমতা থেকে যাওয়ার পর এনসিপি কে নিজেই হয়তো সামনে নিয়ে আসবেন। এরকম নানান জল্পনা কল্পনা গুঞ্জন রয়েছে, তো নানান মতানৈক্য রয়েছে, অনেক ধরনের ঝামেলা আছে, ভুল বোঝাবুঝি আছে। সো বেটার হচ্ছে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করা না। কি চমক আসছে লন্ডন থেকে, এই প্রশ্ন এখন অনেকের মনে। তার কারণটি হচ্ছে গত কয়েকদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি বৈঠক হতে পারে লন্ডনে, সেই গুঞ্জনটি এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মোটামুটি অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে আগামী 13 জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে। এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার মধ্যে কাজে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য, তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে। নিঃসন্দেহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয়, সামগ্রিক ভবিষ্যৎই এই বৈঠকের উপর নির্ভর করছে। বিএনপি তার দূরদর্শিতার পরিচয় কতটুকু দিতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা বিএনপিকে বা তারেক রহমানকে হিপনোটাইজ করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যেই লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে, সেগুলি এখন দেখার বিষয়। কে কাকে কতটুকু ঘায়েল করতে পারেন নিজের অবস্থান থেকে। এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে, এবং সেখানে তারা অনড় থাকতেও পারেন, তারেক রহমান অনড় থাকতেও পারেন। তবে এসব সম্পর্কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে? গত 10 মাস ধরে আমরা যে বিএনপির কখনো কখনো তর্জন গর্জন, কখনো শীতল বাক্য, কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া, তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপি যে বক্তব্যগুলো, সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়, সেটিকে আমরা বিএনপির জন্য পিছু হটা বলবো কিনা। আমি মনে করি যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এবং যে উদ্দেশ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি নানান কারণে বিভিন্ন পর্যায়ের এবং আবহাওয়ার দিক থেকে ডিসেম্বরকে বেছে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে ফেব্রুয়ারি একেবারে খারাপ সময় নয়। কিন্তু যদি আমরা এমন প্রশ্ন করি, তারেক রহমানের প্রস্তাবটি ডক্টর ইউনূস মেনে নিলেন, তারপরও কি তার উপর আস্থা রাখা যায়? এটি আমি বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সূত্র ধরে বলছি। তার কারণ বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে একাধিকবার বলা হয়েছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দেখার বিষয়। অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয়, বিভিন্ন মহল থেকেই এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। ধরে নিলাম যে তারেক রহমান যদি ফেব্রুয়ারির প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডক্টর ইউনূস মেনে নিলেন, কিন্তু কোনো শর্ত দিবেন কিনা, এই জন্য এই শর্তের কথা বলছি। বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তে, এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের বা আগস্টে আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা, তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা। যদি জুলাই প্রোক্লেমেশন ঘোষণার টার্গেট তাদের থাকে, সেক্ষেত্রে বিএনপিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোন শর্তে বেঁধে দিতে পারেন কিনা যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে। তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। খুব স্বাভাবিক, নতুন সংবিধান গঠনের কথা আসবে। আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একদিন আগেই বললেন যে এখন নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে, স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা। আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা, স্পষ্ট করে বলি। এবং এই জুলাই প্রোক্লেমেশন যদি ঘোষিত হয়, সেক্ষেত্রে নির্বাচন তো দূরের কথা, দেশের অনেক কিছু বদলে যেতে পারে যে আমরা কল্পনা আনতে পারছি না।
এটাও তো সত্য কথা যে গত ডিসেম্বরে যখন জুলাই প্রোক্লেমেশন বা তারা যে নতুন ঘোষণা দিতে যাচ্ছিল, সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা ইত্যাদি ইত্যাদি, আমরা অনেক কিছু জানি যে সেটি শুধুমাত্র বিএনপির তুমুল আপত্তির কারণে ঠেকেছিল। এখন বিষয় হচ্ছে যে বিএনপি এই পর্যায়ে এসে তার অবস্থানটি সেই জায়গায় রাখতে পারবে কিনা বা রাখার জায়গা আছে কিনা। এখন আমরা এর মধ্যে বেশ কিছু জায়গায় দেখেছি বিএনপি নমনীয়তা, বিএনপি হাত ডাক দিয়েছে, অর্জন করেছে, কিন্তু সরকার বুড়ো আঙুল দেখিয়ে গেছে। যদি বলি যে সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন বিএনপি পক্ষ থেকে তোলা হয়েছে, তার মূল উদ্দেশ্য বা মূল জায়গাটি হচ্ছে যে দুই ছাত্র উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদের যে পদত্যাগ দাবি করেছিল তাদের কি সরানো হয়েছে? হয়নি। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অনেক আগে থেকে শুরু হয়েছে, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যোগাযোগ রয়েছে। ইভেন আমরা দেখলাম গত কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে মুখ ঢেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সাম্প্রতিক সময়ের সবচেয়ে তুমুল বিতর্কিত ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তার পদত্যাগ দাবি করেছিলেন বিএনপি নেতারা, সেটি মানা হয়েছে? হয়নি। এই যে নির্বাচনের ঘোষণা দেওয়া হলো এপ্রিলে, বিএনপি সহ যে 52টি রাজনৈতিক দল ডিসেম্বর মধ্যে নির্বাচন দাবি করছে, তাদের কারোর সঙ্গে আলোচনা করা হয়েছে? হয়নি তো। আলোচনা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে, আলোচনা করা হয়েছে আটলান্টিকের ওপাশ থেকে যে ওহীগুলো নাজিল হয় যেসব ব্যক্তির পক্ষ থেকে, তাদের সঙ্গে। তারপর তারা এই জাতীয় ভাষণ, মানে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই তারা ডিসক্লোজ করে দিয়েছিল যে কি বলা হতে যাচ্ছে ভাষণে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল বিএনপি, যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তারা আর কোন রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করতে চায় না। তারা নির্বাচন কমিশন, সরকার কিংবা জনগণের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছিল, সবকিছু মিলিয়ে। কিন্তু সরকার যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলো বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে, একের পর এক বিএনপি বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে। এর মধ্যে আর একটা ছোট কথা বা ছোট বিষয় আনতে চাই, মানে এত সব জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে, তারেক রহমান কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। না পেরে তিনি প্রশাসনের সহায়তা চেয়েছেন, প্রশাসনকে তাদের আরোপ করার কথা বলেছেন। কি ঘটছে জনাব চৌধুরী? আপনার রাজনৈতিক দলটির কার্যক্রম তো বাংলাদেশে নিষিদ্ধ, তো আপনারা লন্ডনে প্রফেসর ডক্টর ইউনূসের এই আগমনকে কেন্দ্র করে আপনাদের তো উচ্ছ্বসিত হওয়ার কথা, আপনার তাকে স্বাগত জানানোর কথা। আপনারা দেখছি নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন, নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। লন্ডনকে এত উত্তপ্ত করে ফেললেন, ঘটনাটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে আওয়ামী লীগকে কে নিষিদ্ধ ঘোষণা করেছে? কারা? এরা কারা? প্রথম কথাটা হলো যারা কলমের কুচায় যে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক সংগঠন, যার নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে 13 বছর জেল কেটে জাতির পিতার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 3 লক্ষ মা বোন সবরম দিয়েছে, সবরমের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। ওকে যারা 5ই অগস্টের জবরদখলকারী জঙ্গি গোষ্ঠী ডক্টর ইউনূসের নেতৃত্বে, তারা জবরদখল করে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। আওয়ামী লীগের 1200 নেতা কর্মী হত্যা করেছে, 3200 পুলিশ হত্যাকারী। শুনেন, লন্ডন সফর নিয়ে আমরা থাকি। আচ্ছা, আমি এইটাই বলতেছি যে এই যার হাতে আমার দেশের মানুষের রক্ত, যে আমার দেশকে ধ্বংস করছে, দেশের ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস করছে, তাকে এরকম একটি সভ্য দেশে আপনার ওয়েলকামিং জানানোর তো কোনো প্রশ্ন উঠে না। এই কমিউনিটির প্রত্যেকটি মানুষ কিন্তু আপনি ব্রিটেনের নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক হিসেবে সেই দেশটির রাজা তৃতীয় চার্লস প্রফেসর ডক্টর ইউনূসকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য রাষ্ট্রীয় সফরে নিয়ে আসছেন, আর আপনি বলছেন ভিন্ন কথা। শুনেন তানভীর, এইটাকে আপনি বোধহয় একটু, আপনি যদি দেখেন, এটা কিন্তু রাষ্ট্রীয় সফর না, রাষ্ট্রীয় সফর না, কিন্তু এটা অফিসিয়াল ভিজিট। এবং 13ই মে যে লিস্টে কিং চার্লস, অবশ্যই আমাদের কিং যিনি, উনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে অবশ্যই তাকে তো অবশ্যই আমরা সম্মান করি। কিন্তু বিষয়টা হলো কিং চার্লসও হতো বিষয়টা 13ই মেতে বিষয়টা যে লিস্ট, এই অ্যাওয়ার্ডের জন্য যে লিস্ট বাইর হয়েছে, এই লিস্টে আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের কোনো নাম নেই। তো হয়তো তদবির করে, মিস্টেক করে উনি হয়তো কিভাবে ঢুকেছে ওই যে লবিস্ট ফার্ম দিয়ে। তো আমি বলতে চাই যেটা হলো, আমরা যে এই
ব্রিটিশ বাংলাদেশি যারা বাঙালিরা যারা আমরা কন্ট্রিবিউটার ইন দি ব্রিটিশ সোসাইটি, তো আমরা প্রিন্স কিং চার্লসের কাছেও আমাদের অবজারভেশনও জানিয়েছি। আমাদের যে এই বিষয়টা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চিঠি পাঠিয়েছে। তো বিষয়টা হয়তো এখন লেট হয়ে গিয়েছে যদিও, কিন্তু তারপরেও, এবং এখানে আপনি দেখেছেন যে উনি কিন্তু ওয়েলকামিং না, এই আমাদের বাঙালি সমাজ বা বাঙালি কমিউনিটি উনাকে ওয়েলকাম করছে না। কতগুলা জুকারের নিয়ন্ত্রণে বাংলাদেশের শাসন ব্যবস্থা, কতগুলা জুকার মিলে পরিচালনা করছে পুরো বাংলাদেশ। মানে বাংলাদেশটা একটা জুকারের স্বর্গ রাজ্যে পরিণত হয়ে গেছে। গতকাল নড়াইল জেলার কালিয়া উপজেলায় একটা স্নাইপার রাইফেল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসেন প্রতিবেদনটা দেখে নিই। নড়াইলের কালিয়া উপজেলা থেকে একটি 4.5 ক্যালিবারের স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে। 8 জুন রবিবার মধ্যরাতে উপজেলার পুরুলিয়া এলাকা থেকে এটি উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। সোমবার নড়াইল সেনা ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্লার বিরুদ্ধে অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। 4.5 ক্যালিবারের একটা স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি জানেন, এই যার বাসা থেকে উদ্ধার করা হয়েছে স্কুল শিক্ষার্থী, তার নাম সোহান মোল্লা। তাকে আমাদের যে জনপ্রিয় সংবাদ মাধ্যম বাংলাদেশের কালবেলা, যাকে আমি বালবেলা বলে থাকি, কালবেলা নিউজ করেছে নড়াইলের স্নাইপার রাইফেল উদ্ধার সেই যুবক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। আমরা জানতাম এ ধরনের একটা নিউজ বাংলাদেশের মিডিয়াতে কোনো না কোনো জায়গায় আসবে এবং সেটা এসেছে। মানে চিন্তা করেন, একটা স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে, সেটা কেউ ছাত্রলীগের নেতা বলে চালিয়ে দিতে হবে। এখন যেটা সত্য কথা, এই সোহান মোল্লা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তাদের যে একটা সংগঠন ছিল দ্য রেড জুলাই, সে রেড জুলাইয়ের প্রচার সেলের একজন গর্বিত সদস্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুমাইয়া সুলতানা, নাহিদ ইসলাম, মোহাম্মদ মেহেদি তরফদার, তানজিম তুর্য, এস.এম. মাশরাফি, ফাতেমাতুজ জোহরা এবং মোহাম্মদ সোহান মোল্লা। অনুমোদিত মাসুদুর রহমান সোহান মুখ্য সংগঠক, দ্য রেড জুলাই, খুলনা। অর্থাৎ জুলাই আগস্টে যে ম্যাসাকার হয়েছে, যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে দ্য রেড জুলাই সংগঠনের একজন প্রচার সেলের সদস্য ছিল এই সোহান মোল্লা। অথচ এই কালবেলা তাকে বানিয়ে দিল ছাত্রলীগের একজন নেতা। সন্তোষ শর্মা, কালবেলার সম্পাদক, তিনি কি ইদানিং জামাতের নায়েবে আমিরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কিনা আমি বুঝতেছি না। তিনি জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গেছে, এটা অন্য প্রসঙ্গ। আচ্ছা, এবার আসি আসল কথায়। এই যে স্নাইপার রাইফেল উদ্ধার হলো, এটা কি অনেকেই, অর্থাৎ শিবিরের যে পেজ গুলা রয়েছে, তারা চালিয়ে দিতে চাচ্ছে এটা এয়ার গান, অর্থাৎ এটা মরণঘাতী কোনো অস্ত্র না। আমি মেনে নিলাম এটা এয়ার গান, কিন্তু সেনাবাহিনী যখন এই এয়ার গান উদ্ধার করলো, যেটাকে আমরা স্নাইপার বলতেছি, 7.62 বুলেট ব্যবহার করা হয় স্নাইপার অস্ত্রে, এইখানে এটা নিয়ে সেনাবাহিনী কোনো কথা বলছে না কেন? এটা অ্যাকচুয়ালি এয়ার গান নাকি অ্যাকচুয়ালি এটা মরণঘাতী কোনো অস্ত্র? এটা তো পরিষ্কার করতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনী যদি চায়, তাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে উইদিন 72 আওয়ার্স এই অস্ত্র কোথা থেকে এসেছে, কারা এনেছিল, কোথায় ছিল, কার মাধ্যমে কোথায় বন্টন করা হয়েছে, কারা এই অস্ত্র ব্যবহার করে গুলি করেছে নাকি অস্ত্র ব্যবহার করা হয়নি, প্রত্যেকটা ডিটেল ইনফরমেশন সেনাবাহিনী বের করতে পারে সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগবে। তাহলে সেনাবাহিনী কেন বের করতেছে না? কেন বের করতেছে না? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? আপনারা বলতেছেন এটা এয়ার গান, এটা মরণঘাতী কোনো অস্ত্র না, এটা গুজববাজ, এটা ভিউ ব্যবসায়ীরা, আমরা যারা ভিউ ব্যবসায়ী আমাদেরকে বলা হয় আমরা এটা ছড়িয়ে দিচ্ছি, মিথ্যাচার করতেছি এই অস্ত্র সম্পর্কে। তাহলে এই অস্ত্র যে জুলাই আন্দোলনে ব্যবহার করা হয়নি, কিংবা এটা যে মরণঘাতী কোনো অস্ত্র না, কিংবা এটা শুধুমাত্র এয়ার গান, এটা প্রমাণ দিক সাংবাদিক জুলকারনাইন সায়ের যে বদমাইশে বলেছে এটা নাকি এয়ার গান। তো এয়ার গান আমরা মেনে নিলাম, তাহলে সেই ব্যাখ্যাটা সেনাবাহিনীর পক্ষ থেকে আসুক। সেনাবাহিনী যেহেতু এটা উদ্ধার করেছে অভিযান চালিয়ে, সেটা সেনাবাহিনী ব্যাখ্যা দিক যেটা এয়ার গান, এটা কোনো মরণঘাতী অস্ত্র না, সেটা তো দিচ্ছে না। কত ভাবে গুজব রটিয়ে কত জিনিস যারা ধামাচাপা দিয়েছে, সেটার কোনো ইয়ত্তা নাই। আপনারা জানেন 450-র মতো থানা লুট হয়েছে, সেই থানায় 3000-এর অধিক অস্ত্র লুট হয়েছে। সেই অস্ত্রগুলো এখনো ফেরত পায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অস্ত্রগুলো কার কাছে রয়েছে, কোথায় রয়েছে, কোন পর্যায়ে রয়েছে, কারা ব্যবহার করতেছে, তার কোনো ইয়ত্তা নাই। কারণ পুলিশের মেরুদণ্ড অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। পুলিশ তো আসলে রিস্ক নিতে চাচ্ছে না। আপনি থানায় একটা, যারা বাংলাদেশে থাকেন, আমরা খবর পেয়েছি, থানায় কেউ জিডি করতে গেলেও পুলিশ ভয় পায়, পুলিশ আতঙ্কে থাকে, শঙ্কায় থাকে যে কখন কি হয়ে যায়। মানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ পুলিশের। তো বাংলাদেশ পুলিশ স্বাভাবিকভাবে এই ধরনের কথা বলবে না, এই ধরনের বিষয় নিয়ে তারা আলোচনা করবে না, তারা কোনো বিবৃতি দেবে না। এই 7.62 বিষয়ে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই। সিরিয়াস হয়ে কে কি করতে পারছে জীবনে? আসুন মজা করি, তবে এই মজা অনেক দূর যাবে। যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকার পতনের আগে এবং পরে বা অতীতেও বাংলাদেশের সরকারগুলোতে যখনই ক্ষমতার পরিবর্তন ঘটেছে, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ক্ষমতায় থাকাকালীন টাকা পয়সা লুইটা পাইটা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে নিয়ে যায় এই দেশের কথিত মালিকরা। তো আমরা জানি যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। যাবার ঠিক আগ মুহূর্তেই বের হয়ে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। অলরেডি টিউলিপ কিছুটা টেনশনে আছেন, ডক্টর ইউনূসকে চায়ের দাওয়াত দিয়েছেন। যদি
বিষয়টার একটা সমাধান করা যায়, কিন্তু বাকিদের কি ব্যবস্থা হবে? সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কি হবে বাকি আওয়ামী লীগের সেই সকল নেতা কর্মীদের যারা গেল 17 বছর অনেক টাকা লুটপাট করে অন্তত যুক্তরাজ্যে টাকা পয়সা জমাইছেন? আপনাদের জন্য দুর্দিন আসা শুরু হচ্ছে। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতেই যুক্তরাজ্য এবং ইউরোপ সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা। দর্শক, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আজকে যখন ঢাকা ত্যাগ করবেন, তো মূল এজেন্ডাটা কি এই সফরের? আমরা দেখলাম যে এই সফরের মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যে পাচার হয়ে যাওয়া বাংলাদেশের যে টাকা পয়সা সেগুলোকে ফিরিয়ে আনা। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে আমাদের নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর কেউ কেউ বলছেন যে একটি নির্বাচিত সরকার গঠনের আগে এমন কূটনৈতিক সফরের কার্যকারিতা সীমিত হতে পারে। এখানে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু দায়িত্ব গ্রহণের পর এটা এই প্রথম তার ইউরোপ সফর, এই সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রাজা চার্লস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাথে বৈঠকে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই বৈঠকগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক আলোচনা হচ্ছে যে টাকা পয়সা বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা। তবে কেউ কেউ বলছেন যে একটা অনির্বাচিত সরকার কতটুকু এই ক্ষেত্রে আবার সফল হবে। আর আমরা যদি দেখি আপনার ইতিহাস থেকে আমরা আসলে কি শিক্ষণীয় আছে, ইতিহাস থেকে শিক্ষণীয় হচ্ছে বাংলাদেশ থেকে যখন টাকা পয়সা বের হয়ে যায় এই টাকা পয়সাটাকে ফেরত আনা অনেক কষ্টকর হয়। আবার ধরেন সরকার পরিবর্তনের পর আমরা যেই অঙ্কগুলো শুনি, যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা প্রতিনিয়ত শুনতাম যে জনাব তারেক রহমান বাংলাদেশ থেকে লাকিজ ভৈরা তারপর আরাফাত রহমান কোকো তিনি জীবিত থাকাকালীন অনেক টাকা তারা সিঙ্গাপুরে যুক্তরাজ্যে পাচার করে দিয়েছেন। তো আওয়ামী লীগ সরকার 17 বছরে আসলে কত টাকা পাচার হওয়াটা ফিরাই আনতে পারছেন, এটার স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র সংবাদ সম্মেলনে আমাদের এমপি মন্ত্রীরা বা প্রেস যেই সেকশন আছে তারা যা বলে এগুলাই বিশ্বাস করতে হয়। কিন্তু নথি আকারে, কাগজ কলম আকারে কোন নেতার কত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বা তারেক রহমানের টাকাটাই এখনো, এটা পরবর্তী সময় দেখা গেল যেগুলো মিথ্যা মামলা, সব মামলা কিন্তু এখন ঝরে গেছে। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের আপডেট নিউজগুলো। দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।